2018 সালেই আওয়ামী লীগ সরকার পড়ে যেতে পারত। আওয়ামী লীগ সরকার যে 2018 সালে পতন ঘটতে পারত তার বেশ কিছু নমুনা ছিল। একটা ভিডিও প্রথমে দেখি, তারপরে আমরা সেই আলোচনায় যাব। আপনাদেরকে জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদেরকে একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুইজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসাথে হন, প্লিজ ওদেরকে প্রোটেকশন দেন। বাচ্চাগুলো আনসেফ অবস্থায় আছে, প্লিজ আপনারা রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন, প্লিজ রাস্তায় নামেন এবং ওদেরকে প্রোটেকশন দেন। যদি সরকার প্রোটেকশন দিতে না পারেন তাহলে আপনারা মা বাবা হয়ে ভাই বোন হয়ে বাচ্চাদেরগুলোকে প্রোটেকশন দেন। এটা আমার রিকোয়েস্ট। আমি একজন এই দেশের মানুষ, একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে জিগাতলায় একটু আগে একটি স্কুলের ছেলের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে এবং একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে, ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ ওদেরকে বাঁচান। জিগাতলায় আছে, তারা জিগাতলায় আছে। আপনারা এখনই নামবেন, আপনাদের বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। এই ভিডিওটার কথা অনেকের মনে থাকতে পারে, অনেকে আবার ভুলে থাকতে পারেন, বিশেষ করে নতুন প্রজন্মের যারা, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা দেখতে পেলাম একজন তরুণী খুব আকুল ভাবে ছুটে একেবারে হাঁপাতে এসে বলছেন যে জিগাতলায় ছাত্র মারা গিয়েছে এবং একজন ছাত্রের চোখ তুলে ফেলা হয়েছে। কি নির্মম ঘটনা! এবং তিনি ঢাকা শহরের সকলকে রাস্তায় নেমে আসতে বললেন এই সাধারণ শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য। মজার বিষয়টা কি জানেন? মজার বিষয়টা হচ্ছে জিগাতলায় এরকম কোনো ঘটনাই ঘটে নাই সেদিন। আর যিনি এই অভিনয়টা করছেন হাঁপাতে এসে, মনে হচ্ছিল যেন তিনি এই আন্দোলনে ছিলেন এবং পালিয়ে এসেছেন। তিনি আসলে জিগাতলার আশেপাশেও ছিলেন না, তিনি সম্ভবত উত্তরার একটা শুটিং স্পটে ছিলেন। তিনি হচ্ছেন অভিনেত্রী নওশাবা, পেশাদার অভিনেত্রী, টাকার বিনিময়ে তার পেশা, তিনি অভিনয় করে থাকেন এবং সেদিনও এই অভিনয়টা তিনি করেছিলেন। পরবর্তীতে যদিও তিনি বলেছেন যে আমাকে যেভাবে বলা হয়েছিল, যেভাবে তথ্য দেওয়া হয়েছিল আমি সেভাবে বলেছি। তিনি কার কাছ থেকে তথ্য পেয়েছিলেন সেই কথাটা এখনো অজানা, কে তাকে বলেছিল এইভাবে অভিনয় করতে সেটা অজানা। কিন্তু সেদিন তার এই ভিডিওটা খুব আলোড়ন তৈরি করেছিল। সে আলোড়নটা তৈরি করেছিল এমনভাবে, আমার মনে আছে আমার একটা বন্ধু ওই সময় ফোন দিয়েছিলেন, যে লালমাটিয়া থাকে, যে কিভাবে গিয়ে ওই বাচ্চাদেরকে সাহায্য করা যায়, কি করা যেতে পারে। চোখ তুলে ফেলছে বাচ্চাদেরকে এবং এখানে ধানমন্ডির কর্নারে একটা বাংলাদেশ আই হসপিটাল আছে, ওইখানে নিয়ে যাওয়া যায় কিনা, ওইখানে কেউ পরিচিত আছে কিনা। সাধারণ মানুষ খুব আকুল হয়ে গিয়েছিলেন। বাস্তবতা হচ্ছে অভিযোগ করা হয়েছিল যে আওয়ামী লীগের অফিস থেকে সেখানে ছাত্রদেরকে ধরা হয়েছে, মারা হচ্ছে এবং এজ ইট ইজ দুইজন মারা গিয়েছেন, একজনের চোখ তুলে ফেলা হচ্ছে, অসংখ্য ছাত্র আহত। এই গুজবটা যেভাবে ডালপাড়া মেরেছিল তখন, যদি কোনোভাবে ওই সময় ধানমন্ডিতে একটা লাশ ফেলে দেওয়া যেত, একটা লাশ প্রমাণ করা যেত, বা একটা ছাত্রকে ধরে যদি কারো চোখের ক্ষতি করে দেওয়া যেত, অথবা ক্ষতি ছাড়াই একটা ব্যান্ডেজ বেঁধে যদি ওইখানের মধ্যে লাল রং বা রক্তর মতো মুরগির রক্ত লাগিয়ে দেওয়া যেত, তাহলে কিন্তু সেদিনের ঢাকা শহর সামাল দেওয়া মুশকিল হতো। কারণ আমার মনে আছে আমরা সকলেই খুব উদ্বিগ্ন ছিলাম, স্কুল কলেজের ছাত্ররা, নিরীহ সাধারণ ছাত্ররা নিরাপদ সড়কের মতো একটা খুবই প্রয়োজনীয় জরুরি বিষয় নিয়ে আন্দোলন করছে এবং তাদের উপরে কেন নির্যাতন হবে। বাস্তবতা হচ্ছে সেরকম কিছুই ঘটে নাই, কিন্তু জিনিসটাকে ওইভাবে প্রস্তুত করা হয়েছিল, যার ফলে পরবর্তীতে অভিনেত্রী নওশাবাকে গ্রেফতার করা হয়েছিল, আমাদের প্রিয় শহীদুল আলম ভাইকে গ্রেফতার করা হয়েছিল দ্রিকের, এবং যদিও তারা কিছুদিন পরেই খুব হাসতে খেলতে জামিন পেয়ে গিয়েছিলেন, খুব বেশি কিছু হয় নাই। কিন্তু এই রিহার্সালটা হয়েছিল সে 2018 সালের দুটো রিহার্সাল, একটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে চেষ্টা করা এবং আরেকটা ছিল কোটা আন্দোলনের প্রথম ফেজ, যেখানে এখনকার প্রতিমন্ত্রী ভিপি নূর ওনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেটা আমার কাছে মনে হয় একটা ড্রেস রিহার্সাল ছিল এবং সেই রিহার্সালের পরবর্তীতে 2024 গিয়ে সেই আন্দোলনটা সফল হয় এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করা যায়। একই ঘটনা গত 2-3 দিন ধরে দেখছি, একই লক্ষণ। আমাদের মুরগি মিলন ভাই, আমাদের শিক্ষামন্ত্রী মিলন ভাই, যার নাম ইতিমধ্যে মুরগি মিলন হয়েই যাচ্ছে, তাকে নিয়ে শুরু হয়েছে। দুটো ঘটনার মধ্যে কিন্তু একই ধরনের মিল আছে। আপনি দেখবেন যে খুবই একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা হয়, খুব ভাগ্য ভালো থাকলে একটা ইস্যু পাওয়া যায়, অথবা একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা। যেমন ধরেন এখানে মিলন সাহেব, তার দোষ আছে, তিনি একজন মন্ত্রী হিসাবে বর্তমান যুগের জন্য মিসফিট,
অযোগ্য, এ বিষয়ে আমি নিজেও একাধিক ভিডিওতে বলেছি। কিন্তু তিনি একটা প্রাইভেট কনভারসেশনে একজনকে টেলিফোনে বলছেন, না এরা তো ফার্মের মুরগির মতো, আজকালকার বাচ্চাদেরকে অনেকেই আদর করে, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে ফার্মের মুরগি। এটা কিন্তু আপনারাও আশেপাশে শুনে থাকবেন। এই নন ইস্যুকে কিন্তু একটা বিরাট ইস্যু করে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে পরীক্ষার মাঝেও এবং এই বৃষ্টি ও রোদের খেলার মধ্যেও খুব জমজমাট আন্দোলন চলছে। এবং আন্দোলনগুলো আজকাল ইংরেজিতে নাম হয় মার্চ টু অমুক জায়গা, মার্চ টু তমুক জায়গা, এবং সেটা শুরু হয়ে গিয়েছে। একইভাবে আপনারা দেখবেন দুটো আন্দোলনের বা এই আন্দোলনগুলোর একটা ছক আছে, স্টেপ বাই স্টেপ আছে। এখানে এখন প্রচুর সেই স্টেপগুলো ফলো করা হচ্ছে। আমি উদাহরণ দিই। নাম্বার 1, এখানে একটা ইস্যু বা নন ইস্যুকে ইস্যু করা হবে এবং এটা করে একটা বিক্ষোভের ডাক দেওয়া হবে। নাম্বার 2, সাধারণ স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নামানো হচ্ছে। কেন সাধারণ স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নামানো হচ্ছে? 2018 সালে যে বাচ্চারা কোটা আন্দোলনে ছিল, যে বাচ্চারা তখন আমাদের যের মধ্যে ছিল, স্কুল কলেজের যে বাচ্চারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে ছিল, এই বাচ্চারাই কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যায় এবং যখন একটা আন্দোলন তৈরি হয় তাদের যে ট্রেনিংটা এর আগে স্কুল এবং কলেজে দেওয়া হয় সেটা কাজে লাগে, যেটা 2018 সালের বাচ্চাদেরকে কাজে লাগানো যেতে পেরেছে 24 সালে। একই অবস্থা এখন আবার শুরু হয়েছে এবং এইটাও একটা রিহার্সাল চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটার মধ্যে ইনভলভ হচ্ছে না। আপনারা দেখবেন একেবারে কলেজের স্বাভাবিক এইচএসসি পরীক্ষার্থীরা এখানের মধ্যে আন্দোলন করছেন, কিন্তু ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রচুর স্কুলের বাচ্চাদেরকে এখানে দেখা যাচ্ছে যারা বিভিন্ন কলেজের আইডি কার্ড গলায় নিয়ে ঘোরাফেরা করছে এবং আন্দোলনের মধ্যে আছে। এটা হচ্ছে ছকের দ্বিতীয় অংশ। এবং এই আন্দোলনগুলো সাধারণত প্রচুর মেধাবী এবং নিরপেক্ষ ভাই বোনেরা ডাক দিয়ে থাকেন। এটার পিছনে কোনো সাংগঠনিক স্ট্রাকচার থাকে না, কোনো ছাত্র সংগঠন থাকে না, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, কাউকে আপনারা পাবেন না। খুবই নিরপেক্ষ সাধারণত এই ভাইয়েরা ডিবেট ক্লাবে থাকেন, প্রেস ক্লাবে থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশনে থাকেন। এটা আগেরবারও ঘটেছিল, এইবারও ঘটেছে। এবার যে ঘটেছে তার একটা প্রমাণ দিচ্ছি। আপনারা দেখবেন একজন ছাত্র এই আন্দোলনের প্রথম যারা ডাক দিয়েছেন তাদের একজন, আসুন তার ফেসবুক পোস্টটা দেখে আসি। যার ফেসবুক পোস্টটা দেখলেন তিনি ঢাকা কলেজের ইসলামী কালচারাল ক্লাব অথবা ইসলামী কালচারাল ডিবেট ক্লাব এইরকম কোনো একটা সংগঠনের ভাইয়া, এবং তিনি এই আন্দোলনটা ডাক দিয়েছেন। কিন্তু তিনি যখন আন্দোলনটা ডাক দেন তিনি সম্ভবত ফেসবুকে ভুলে গেছেন আরেকটা পোস্ট মুছতে, যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। জি, আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছেন। উনি আসলে উনি অবশ্য গুপ্ত ভাইয়া না, উনি পরবর্তীতে দেখলাম ফেসবুকে স্বীকার করেছেন যে উনি ছাত্র শিবিরের সাথী পদে আছেন। সাথী বেশ একটা বড় পদ, সাথীর পরে বোধহয় সদস্য, এইটাই তাদের হায়েস্ট, সেকেন্ড র্যাঙ্কের লিডার উনি। ছাত্র শিবিরে উনি আছেন, ওনারা আন্দোলন শুরু করেছেন। ওকে, সো দেখা গেল এটা হলো স্টেপ 3। তারপরের যে স্টেপটা আসে সেটা হচ্ছে প্রচুর আবেগী সোশ্যাল মিডিয়া পোস্ট আসবে। সেগুলোর মধ্যে মা হারা ছেলে, মেয়ে হারা বাপ, তারপর সন্তান হারা মা, এদের প্রচুর আবেগী থাকবে। অনেক গরিব ছেলে, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করছিল, তাদের কি ক্ষতি হচ্ছে, তারা আর মায়ের স্বপ্নটা ভেঙে গেল, এরকম প্রচুর ভিডিও সয়েল আপ হয়ে যায়। এটা আগেও হয়েছে কয়েক স্টেপে, এইবারও দেখবেন একই ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, ছাত্র দলের কয়েকটা নেতা আমাকে নিয়ে যা তা করতেছে, আমাকে ট্রোল করতেছে, আমাকে গালিগালাজ করতেছে, আমাকে থ্রেট দিতেছে, স্লাট শেমিং করতেছে, আমাকে সাইবার বুলিং এর এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমার এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছে। আমি হচ্ছে ফ্রাস্ট্রেশনে আমি এই ভিডিওটা পোস্ট করতেছি। যদি এরপরে আমার সাথে কিছু হয় বা আমার ফ্যামিলির সাথে কিছু হয়, এটা টোটাল দায়ী হচ্ছে বিএনপির ছাত্র দল। আমি হচ্ছে 2 দিন আগে একটা পোস্ট করছি, যে পোস্টটাতে আমি আমার ফ্রাস্ট্রেশন শেয়ার করছি যে এই ওয়েদারে কেমনে যাবো, অনেক খারাপ অবস্থা ছিল, আমি গাড়ি পাইনি, আমি হেঁটে হেঁটে দৌড়াই গেছি, আমি পা হচ্ছে আমার হাঁটু পর্যন্ত পানি ছিল, আমি ভিডিও সব দিয়ে দিব, এগুলো আমি ফ্রাস্ট্রেশন শেয়ার করছি। আমার বাল বলা উচিত হয় নাই, আই অ্যাগ্রি, বাট বাকি এছাড়া আমি একটা খারাপ ওয়ার্ড ইউজ করি না, আমি জাস্ট আমার ফ্রাস্ট্রেশন উঠাইছি। কিন্তু এগুলোর কারণে আমাকে ইমেন্স ট্রোল করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে, আমাকে বলছে আমার বাসার অ্যাড্রেস খুঁজে বের করে, আমাকে এটা করবে সেটা করবে, আমার ফ্যামিলি ধ্বংস করে দেবে, আমাকে ধ্বংস করে দেবে, আমাকে রাস্তায় পেলে এই করবে সে করবে, যা তা বলা হচ্ছে, ইমেন্স ট্রোলিং। এটা গেল চতুর্থ ধাপ। পঞ্চম ধাপে গিয়ে আমাদের সরকারি ছাত্র সংগঠন মাঠে নামে এবং তারা কিছু লিডারশিপ দেখাতে চেষ্টা করে, দেখাতে গিয়ে সব কিছু পাকিয়ে ফেলে, গুলিয়ে ফেলে এবং মাস্তানি দেখায়। স্বভাবতই সরকারি ছাত্র সংগঠনের কাজই হচ্ছে মাস্তানি করা। মাস্তানগুলোই আসলে ছাত্র সংগঠনগুলো আজকাল করে এবং তারা সেগুলো আবার ভিডিও হয়, ক্লিপ হয়, তারপরে পরের ধাপটা শুরু হয়ে যায়। এই ধাপটার পরে আসলো ষষ্ঠ ধাপ হচ্ছে প্রচুর লোক সরবরাহ করা হয়। তারপরে ধর প্রচুর ফেক ইউনিভার্সিটির আইডি, কলেজের আইডি দেওয়া হবে, ঢাকার বাইরে থেকে প্রচুর লোক আনা হবে এবং এদেরকে যখন ইন্টারভিউ করবেন, এটা মানে দেখা যাবে তারা বলবে আমি বুয়েটের আর্টস ডিপার্টমেন্টে পড়ি। এটা আমরা এর আগেও দেখেছি যে
এক লোক ছাত্রলীগের পক্ষে গিয়েছিল, অবশ্য গিয়ে এটা বলেছিল, এটা খুব একটা কিংবদন্তি হয়ে গিয়েছে। এই ধরনের প্রচুর লোক। এইবারও যদি সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেখবেন এই ট্রেন্ডটা শুরু হয়ে গিয়েছে। এবং সপ্তম ধাপে আসবে আমাদের শহীদুল আলম ভাই, আমাদের সুশীল সমাজ, আমাদের শিক্ষক গ্রুপটা, ওই যারা খুবই বাম বাম ঘরানার, তারা আসবেন। আমাদের কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট বন্ধু বান্ধব আছেন, তারা আসবেন। শাহবাগে এসে একটা ব্যানারের দুই পাশ ধরবেন এবং মাঝখানে মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, এই গানগুলো গাইবেন। ফান্ড একটু বেশি থাকলে লোক একটু বেশি হবে, আর ফান্ড কম থাকলে কম থাকবে। এবং এখানে নীরব নিশ্চুপভাবে আমাদের রেহনুমা আপার মতো লোকজন ব্যানার ধরে টাঙ্গিয়ে আটকে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। এরা খুবই সুশীল, বাংলাদেশের ঢাকা শহরে সুশীল, মানে বাংলাদেশের সুশীল। তাদেরকে দেখবেন এবং তাদেরকে দেখার পর আমরা যারা মধ্যবিত্ত বাসায় বসে আছি, আমরা তখন তাড়না পাবো, কী রে সবাই নেমে গেল এই আন্দোলনে, আমি গেলাম কই, তা আমারও তো খেলতে হবে। তাহলে কি করা যায়, সকালে উঠে চল আমরাও নাম, এই পর্যায়ে যাবে। এবং পরবর্তীতে যেটা হবে, আমাদের এই ধাপের পরে পরে মিডিল মধ্যবিত্তকে নামিয়ে ফেলার যে সুশীলের চেতনার পরে স্টেপ 8 দূতাবাসে নড়াচড়া শুরু হবে। কিছু অ্যাম্বাসেডারের গাড়ি আসবে যাবে, আমরা দেখব। তারপরে কি হবে, তারপরে সেনাবাহিনীর দিকে তাকিয়ে আমরা সকালে, হে সেনাবাহিনী তুমি আমাদের উদ্ধার করো, স্টেপ 8। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই স্টেপ 8-এ যাবে না, আমরা অষ্টম ধাপে যাব না। তারেক রহমান নিরাপদ আছেন, বিএনপি নিরাপদ আছে, কিন্তু এটা হচ্ছে একটা রিহার্সাল। 2018 রিহার্সাল যেরকম 24 এনেছিল, এখন 2026-এ একই রিহার্সাল হচ্ছে। একইভাবে একেবারে কলেজ স্কুলের ছাত্রদেরকে দিয়ে এই রিহার্সালটা চলছে। এটার ফল ভালো হবে না। এখন প্রশ্ন হচ্ছে কারা করছে। স্বাভাবিকভাবে আমি দেখলাম আমাদের সুশীল নিরপেক্ষ সাংবাদিক সমাজ, তারা অলরেডি শুরু করে দিয়েছেন। এটার পিছনে তো আওয়ামী লীগ দায়ী, যা কিছু ঘটে গিন্নি বলেন আওয়ামী লীগ বেটাই দায়ী। আওয়ামী লীগ দায়ী, কিন্তু আমরা একটু আগে দেখলাম আন্দোলনের ডাক দিয়েছেন জামাত শিবির। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা এই আন্দোলনটা আবার করছে। কারণ হচ্ছে আপনারা জানেন যে কোনো একটা ফর্মুলা যদি কাজ করে, যতক্ষণ পর্যন্ত না এটা নষ্ট হয়, এটা বারবার রিপিট হয়। আপনি যদি একটা ব্যবসা একটা পদ্ধতিতে পরিচালনা করে লাভ করেন, বারবার কিন্তু এইভাবে করতে চেষ্টা করবেন। ফেসবুকে 10টা আইটেম বিক্রি করতে গেছেন, একটা আইটেম খুব ভালো বিক্রি হয়, আপনি কিন্তু বারবার ওই আইটেমটা বিক্রি করতে যাবেন। একই ঘটনা সব জায়গায় ঘটে। মানে আমরা যে বিজনেস স্কেলিংয়ের কথাটা বলি ব্যবসা প্রশাসনে বা মার্কেটিংয়ে, সেই জায়গাগুলো আসলে তৈরি হয় যেটা সাকসেসফুল সেটাকে করা। ইভেন আপনারা যারা ইউটিউব দেখেন, আপনি দেখবেন যে টপিকটা খুব ভালো চলে, বারবার এইটাতে কন্টেন্ট হয়। আমার সহ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, আমার কলিগ ইউটিউবে, আপনারা দেখবেন গত 5-7 দিন ধরে ডেইলি একটা করে শেখ হাসিনা ফিরছে বলছে। কারণ শেখ হাসিনা ফিরছে, এটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফোকাস। সবাই এই ভিডিওগুলো দেখতে চায়। প্রথমটা যেহেতু অনেক ভালো ভিউ পেয়েছে, গত 5-7 দিন ধরে এটা টানা চলছে। তো জামাত শিবির দেখেছে যে এই ফর্মুলাটা হচ্ছে সবচেয়ে ভালো ফর্মুলা। কারণ হচ্ছে তাদের দলীয় ব্যানারের মাধ্যমে, তাদের সিস্টেমের মধ্য দিয়ে এই আন্দোলন কোনোটাই সফল করা সম্ভব না। ঢাকা শহরে এগুলো চলে না। সুতরাং তারা তাদের সেই যে সম্প্রতি 24 সালে যে আন্দোলনের ছক এবং ফর্মুলার মাধ্যমে তারা সাকসেসফুল হয়েছিল, এবং যেহেতু একেবারে টাটকা স্মৃতি, টাটকা ম্যানেজমেন্ট, সেটাকে দিয়ে তারা, আমার মনে হচ্ছে পরবর্তী ব্যাচ রেডি করা হচ্ছে। এবং আজকে এই ফার্মের মুরগি বলার মতো একটা টেলিফোন কনভারসেশনের তুচ্ছ ঘটনা নিয়ে 3 দিন ধরে আন্দোলন চলছে, এবং আরো 2-1 দিন এটা চলবে। চলার মাধ্যমে এখান থেকে কিছু লিডার ক্রিয়েট হবে, এদেরকে লক্ষ্য করা হবে, এদেরকে ট্রেনিং দিয়ে পরবর্তীতে আনা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ভাই তাদের এত মাথা ব্যথা কেন? আওয়ামী লীগ এটা ফেসিবাদ ছিল, আওয়ামী লীগ এটা স্বৈরাচার ছিল, খারাপ দল ছিল, তার বিরুদ্ধে ছিল। বিএনপি তো ভালো, তারেক রহমান ভাই কত ভালো সুন্দর করে গাড়ি চালান, 150 টাকার ভাত খান, তার বিরুদ্ধে কেন জামাত শিবির যাবে? ইনফ্যাক্ট জামাত এবং বিএনপি তো তারা রুমিন ফারহানার ভাষায় একই মায়ের পেটের 2 ভাই। তো মায়ের পেটের 2 ভাই যারা গত 20 বছর, যদি ভাই নাও হয়, 20 বছর তো একই ছাদের নিচে সংসার করেছে। সরি কথাটা বোধহয় অন্যদিকে চলে গেল, যাই হোক এইসব বাজে কথা শুনেন না। তাহলে তারা কেন আন্দোলনে বিএনপিকে মানে বিএনপির বিরুদ্ধে এই কাঠি নাড়ছে এবং লং টার্ম প্ল্যান করছে? এটার মূল কারণটা হচ্ছে আওয়ামী লীগ যদি রাজনীতিতে সহসা না ফিরতে পারে কয়েক বছরের মধ্যে, বিএনপি হচ্ছে একমাত্র নাকে মাল চাপা দিয়ে ভোট দেওয়ার দল। এবং বিএনপিকে যদি একই ধারায় ধরাশায়ী করে ফেলা হয়, তাহলে ছাগলের 3য় বাচ্চার দুধ খাওয়ার সুযোগ হয়। আমরা জানি যে ছাগলের 3টা বাচ্চা থাকে, যেহেতু ছাগলের বাট দুটো বাচ্চা দুধ খায় এবং 3য় বাচ্চাটা লাফায়। এখন একটা 3য় বাচ্চা লাফাচ্ছে। যারা এইবার ভেবেছিল দুধ খাবে, কিন্তু সচেতন বাঙালিরা তাদেরকে দুধ খেতে দেয় নাই।
কিন্তু যে দুইটা ছাগলের হৃষ্টপুষ্ট বাচ্চা দুধ খাচ্ছিল, এর মধ্যে আওয়ামী লীগকে আউট করে দেওয়ার একটা সিস্টেমে ফেলে দেওয়া গেছে। বিএনপিকে যদি ফেলে দেওয়া হয়, এবং বিএনপিকে ফেলে দেওয়া বোধহয় আরও সহজ, বিএনপির দুর্বলতা আরও বেশি, এবং সেটা যদি ফেলে দেওয়া হয় তাহলে ছাগলের তৃতীয় বাচ্চাটা দুধ খাওয়ার সুযোগ পায়। সুতরাং এখন এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলনটা চলছে, এটাকে শুধুমাত্র সাধারণ আন্দোলন হিসেবে দেখার সুযোগ নাই। আমি জানি এটা শোনার সাথে সাথে কয়েক হাজার লোক আমার কমেন্টে গালাগালি করবেন, বকা দিবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, 18 সালে আমরা এই ধরনের ইঙ্গিত দিয়েছিলাম, 24 সালেও ইঙ্গিত দিয়েছিলাম, এবং আপনারা অনেকেই দেখবেন যে অনেক বোকা তোতা, মানে ডাম প্যারট, বোকা তোতা বললেই তো বুঝতেছেন, পরে মাথা চুলকে বলে আগে বুঝি নাই, আমরা প্রতারিত হয়েছি। সুতরাং আরেকবার বললাম, আরেকবার গালি খাবো, গরিবের কথা বাসি হলে ফলবে হয়তো। মুশকিলটা হচ্ছে এমন গরিব হয়েছি, মানে গরিব হইতে হইতে আর এটার কোনো উপায় নাই আর কি, কারণ কথাও বাসি হতে হতে ফলতেই থাকে। দেখা যাক ফলে কিনা না, আমরা আশা করি না ফলুক। আমরা চাই না যে যারা বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান বলে, যে ধান খেয়ে যায়, এইসব ঘুঘুরা যেন আরেকবার সে ধান খাওয়ার সুযোগ না পায়। প্রিয় দর্শক, কালকে কথা হবে অন্য কোনো প্রসঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকুন।